আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, বৈঠক শেষে জানিয়েছে জামাত। এদিকে গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। জানাবো ইসলামী আন্দোলন জোট ছাড়াই চাপের মুখে জামাত। ঢাকায় গণসংযোগ ও জনসভার মাধ্যমে 22 জানুয়ারি নির্বাচনী সফর শুরু জামাত আমিরের। হাদি হত্যার 4 আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই ইনকিলাব মঞ্চ। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। সবশেষ জানাবো জামাত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, বলল জামাত। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুগায়ের বলেছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের 10 দল অপেক্ষা করবে। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা 47টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পর জামাতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। শনিবার বেলা 12টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি বলেন, জোটের 11 দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনও ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে 10 দল। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা 47টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিয়াজো কমিটি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন যদি শেষমেশ নাই আসে তবে ফাঁকা রাখা আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবার ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আর এই কাজটি করবে 10 দলের লিয়াজো কমিটি। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামাতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান এই নেতা। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে 47টি আসন ফাঁকা রেখে 25টি আসনে প্রার্থী দেবার ঘোষণা দেয় 10 দলের শীর্ষ নেতারা। গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। গণতান্ত্রিক আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 17 জানুয়ারি বেলা 11:30টায় এ সভা শুরু হয়। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামক 2 সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সহ অন্যান্য নেতা উপস্থিত আছেন। আয়োজকরা জানান, বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য। ইসলামী আন্দোলন জোট ছাড়াই চাপের মুখে জামায়াত। 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে দাঁড়ানোকে জামায়াতে ইসলামের জন্য একটি গুরুতর রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান। তিনি বলেন, এই সিদ্ধান্তের প্রভাব শুধু জোটের কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং নির্বাচনী রাজনীতি ও জামায়াতের আদর্শিক অবস্থানেও এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। জাহেদুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকলে ইসলামপন্থী ভোট একত্র হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনা ভেঙে পড়ায় এখন ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি বেড়েছে, যার প্রধান চাপটা এসে পড়বে জামায়াতের ওপর। তার ভাষ্য অনুযায়ী এই বিচ্ছেদের সবচেয়ে স্পর্শকাতর দিক হল আদর্শিক দ্বন্দ্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে জামায়াতের বিরুদ্ধে শরিয়া আইন ও ইসলামী শাসন ব্যবস্থা ইস্যুতে প্রশ্ন তুলছে। যদি তারা এটিকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে নিয়ে আসে তাহলে জামায়াতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। তিনি আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে বিস্তৃত সংগঠন, মসজিদ ভিত্তিক নেটওয়ার্ক ও বড় অনুসারী ভিত্তি। ফলে তারা কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তারা কী ধরনের রাজনৈতিক বার্তা মাঝে ছড়িয়ে দেয়। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এই ঘটনার একটি সীমিত ইতিবাচক দিকও জামায়াতের জন্য থাকতে পারে। ইসলামী আন্দোলনের মতো তুলনামূলকভাবে আরও কট্টর অবস্থানের একটি দল জোটে না থাকায় জামায়াতের উপর চরমপন্থী জোট তকমা কিছুটা হালকা হতে পারে, যা শহুরে মধ্যবিত্ত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আংশিক স্বস্তি এনে দিতে পারে।
ঢাকায় গণসংযোগ ও জনসভার মাধ্যমে ২২ জানুয়ারি নির্বাচনী সফর শুরু জামায়াত আমিরের। ঢাকায় গণসংযোগ ও জনসভার মাধ্যমে ২২ জানুয়ারি নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে গণসংযোগ করবেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এছাড়া ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন তিনি। ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোড়-ই শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। হাদি হত্যার ৪ আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই। ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার ৪ আসামি নয়, হত্যাকাণ্ডে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চেয়েছেন দলটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার ১৬ জানুয়ারি জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বসে পড়েন। সেখানে একাধিক নেতা বক্তব্য দেন। তখন জাবের হাদি হত্যার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চান। চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ঘটনায় ৫টি টিম কাজ করেছে, এটা অস্বীকার করা হয়নি। তাহলে চার্জশিটে কেন শুধু ৪ জন? বাকি ৫টি টিমের কোনো তথ্য নেই কেন? ইনকিলাব কালচারাল সেন্টারে ২১ জনের একটি টিম হত্যা চেষ্টায় যুক্ত ছিল বলে বলা হয়েছে, কিন্তু চার্জশিটে ফয়সাল, মাসুদ ও আলমগীর ছাড়া আর কাউকেই দেখা যায় না। আমরা পুরো নেটওয়ার্কের বিচার চাই। আবদুল্লাহ আল জাবের বলেন, বৃহস্পতিবার ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা শুনানি ছিল। সেখানে মূল আসামিদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। কারা তাদের আড়াল করতে চায় আমরা বুঝি। তিনি বলেন, রাষ্ট্র যদি তাদের আড়াল না করে তাহলে তাদের আর লুকানোর কোনো পথ নেই। গত ১৭ বছরে বিরোধী দলের কেউ যদি ৪০ ফুট মাটির নিচেও থাকত, সেখান থেকেও বের করে আনা হয়েছে। সেই কাঠামো এখনও বাংলাদেশে আছে, না হলে এখন কেন পারছে না? রাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, ঘরের ইঁদুরে যদি বান কাটে, সেই বান টেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যারা ওসমান হাদিকে খুন করেছে তাদের সেভ করার জন্য কাজ চলছে। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। গতকাল শুক্রবার ১৬ জানুয়ারি রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেন। সেখানে গিয়ে দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয়। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া উচিত। আর নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাড়িপাল্লা, হাত পাখা ও শাপলাকলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনের ব্যাখ্যা দিয়ে কমিশন জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত। গত বছরের শুরুর দিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতের একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, যা বিদায়ী বছরের শেষ মুহূর্তে প্রকাশ্যে আসে। বার্তা সংস্থা রয়টার্সের নেওয়া ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছিল। শুক্রবার ১৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রসঙ্গটি এড়িয়ে যায়নি। দেশটির এক সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এ নিয়ে। জবাবে বৈঠকের কথা স্বীকার করে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন। আপনি যে দলটির কথা বললেন তাদের সঙ্গে বৈঠককে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি, অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে তিনি একটি ব্যাখ্যাও দেন।